হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রিভার সম্পর্কে আরও কিছু জেনে নেব। আজকে আমরা যে বিষয়ে পড়ব সেটা হলো ওয়াটারফলস। ওয়াটারফলসের বিভিন্ন টাইপ সম্বন্ধে আজকে আমরা ডিটেলসে জেনে নেব। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি টপিকে চলে আসা যাক। সো স্টুডেন্টস, ওয়াটারফলস বলতে আমাদের প্রথমে একটা ধারণা মাথায় আসে, সেটা হলো র্যাপিডস। অর্থাৎ র্যাপিডস কী? তো শোনো, র্যাপিড কোনো কিন্তু ওয়াটারফল নয়। র্যাপিড হলো একটা স্ট্রিম সেকশন, অর্থাৎ স্ট্রিমের একটা সেকশন, স্ট্রিমের একটা অংশ যেটা ন্যারো চ্যানেল থাকে, স্টেপ ইন রিভার বেড, অর্থাৎ রিভার বেডটা স্টেপ থাকে, অর্থাৎ ধাপ ধাপ করা ধাপ ধাপ থাকে, অ্যান্ড হাই ভেলোসিটি অফ ওয়াটার। এবং যেহেতু ধাপ ধাপ থাকবে স্বাভাবিকভাবেই সেখানে ভেলোসিটি হাই হবে। তাহলে কি দেখা গেল, র্যাপিড কোনো ওয়াটারফল নয়। তারপরে আসা যাক ওয়াটারফলসের ডিভিশনের উপর। ফার্স্টেই দেখো নর্মাল ওয়াটারফলস। নর্মাল ওয়াটারফলস কীভাবে তৈরি হয়? ইজ অরিজিনেটেড টু ভেরিয়েশন ইন দ্য স্ট্রাকচার অ্যান্ড ইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ টেরেস্ট্রিয়াল রকস। অর্থাৎ ভূপৃষ্ঠের যে রক তার বিভিন্ন ইকোলজিক্যাল আর স্ট্রাকচারাল ডিফারেন্সের মধ্যে দ্বারা এই নর্মাল ওয়াটারফলগুলো তৈরি হয়। এরপরে দেখো, এক্ষেত্রে আমাদের দুটো ধারণা জেনে নিতে হবে। একটা হলো ক্যাটরাক্টস, একটা হলো কাসকেড। ক্যাটরাক্টস কাকে বলে? লার্জ ওয়াটারফল, অর্থাৎ বৃহৎ ওয়াটারফল যেগুলো, বড় বড় যেগুলো ওয়াটারফল সেগুলোকে বলে ক্যাটরাক্টস। আর কাসকেড হলো স্মল ওয়াটারফল আর সিরিজ অফ স্মল ওয়াটারফল, অর্থাৎ ছোট ওয়াটারফল অথবা অনেকগুলো ওয়াটারফল মিলিয়ে, ছোট ছোট ওয়াটারফল মিলিয়ে তৈরি হয় কাসকেড। তারপরে দেখো, নর্মাল ওয়াটারফলসকে কতগুলি ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো স্টেপ ফলস। স্টেপ ফল হলো ভার্টিক্যাল স্টেপ থাকবে, ইকুয়াল ইন্টারভেল থাকবে, অ্যান্ড দিস ফলস ইনফ্যাক্ট র্যাপিডস। অর্থাৎ দেখো, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো স্টেপ স্টেপ অনুযায়ী আছে। মানে একটা যেহেতু শিলাটাতে তো সব শিলার ক্ষয় সেম নাও হতে পারে। এবার বিভিন্নভাবে ক্ষয় হয়ে যদি ইকুয়াল ইন্টারভেলে ভার্টিক্যাল স্টেপসের সৃষ্টি হয় তখন তাকে বলা হবে স্টেপ ফলস। এবার দেখো ক্যাপ্রক ফলস। ক্যাপ্রক ফলস কাকে বলে? হোয়েন দ্য রক বেডস আর হরাইজন্টাল। অর্থাৎ ক্যাপ্রক ফলসে একটা জিনিস মনে রাখবে, যদি রিভারটা এদিকে ফ্লো করে তাহলে এটাও হরাইজন্টাল বেড থাকবে। এবার ক্যাপ্রক ফল কী করে তৈরি হয় দেখা যাক। ধরো এখানে দুটো শিলা আছে, উপরের শিলাটা কঠিন, নিচের শিলাটা নরম। তাহলে কি হবে, রিভার যখন এখান দিয়ে ফ্লো করবে তখন রিভার নিচের শিলাটাকে তো বেশি ক্ষয় করবে, নিচের শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে। তো কি হবে, নিচের শিলাটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকবে। ফলে কি হয়, উপরের যে নদীটা এইভাবে ফল্টের আকারে নিচে পড়ে, ফলসের আকারে নিচে পড়ে। এইভাবে যে ওয়াটারফল তৈরি হয় তাকে ক্যাপ্রক ফলস বলে। এই ক্যাপ্রক ফলসের উপরে যে ক্যাপ্রক থাকে সেটা থাকে হার্ড রকস, যেমন ধরো কোয়ার্টজাইটিক স্যান্ডস্টোন, ডলোমাইটিক লাইমস্টোন, গ্রানাইট, জেনেসিস। আর নিচে থাকে আন্ডারলিং যে রক সেটা হয় সফট, যেমন সেল, ভলক্যানিক অ্যাশ অথবা অন্য কোনো সফট রক। একটা জিনিস দেখো, ক্যাপ্রক ফল কিন্তু আরেকভাবেও তৈরি হয়। ধরো এখানে একটা শিলা আর এখানে একটা শিলা আছে, এবার নদীটা এইভাবে বয়ে যাচ্ছে। কি হবে, নিচের শিলা অর্থাৎ নিচের শিলাটা ধরি নরম, তাহলে নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে স্বাভাবিকভাবেই। তো কি হয়, নিচের শিলাটা ক্ষয় পেতে পেতে যখন এরকমভাবে পিছিয়ে যাচ্ছে তখন এরকম একটা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই জায়গাটা তো ধসে পড়বে। সুতরাং ধসে পড়লে কি হবে, প্রথমে যদি নদীটা এইভাবে প্রবাহিত হয়, নদীটা যদি এইভাবে এখান থেকে প্রবাহিত এইভাবে জলপ্রপাত সৃষ্টি করে, এখন ধসে পড়ার কারণে জলপ্রপাতটা এখান থেকে সৃষ্টি করবে। সুতরাং এর যে ইনিশিয়াল সেটা পিছিয়ে এসে, ইনিশিয়াল যে ফলসটা সেটা পিছিয়ে এসে প্রেজেন্ট ফলটা হবে এখান থেকে। এইভাবে এক ধরনের ক্যাপ্রক ফলসের সৃষ্টি হয়। এরপরে দেখো বেরিয়ার ফলস। ক্যাপ্রক ফলসের একটা প্রকৃষ্ট উদাহরণ হলো নায়াগ্রা ফলস। এরপরে দেখো বেরিয়ার ফলস কি? হোয়েন দ্য রক বেডস আর ভার্টিক্যাল, অর্থাৎ
রক ওয়েটস ভার্টিক্যাল থাকবে, অর্থাৎ আড়াআড়ি, অর্থাৎ উপর থেকে নিচ বা নিচ থেকে উপরের দিকে থাকবে। দ্য ইনক্লুসিভ ডাইক অলসো ফ্রম ওয়াটারফলস। তো দেখো কিভাবে সৃষ্টি হয় ওয়াটারফলটা। এই ধরো শিলা পরপর আছে, তো কী হবে আস্তে আস্তে, এটা ধরো কঠিন শিলা, এগুলো ধরো নরম শিলা পাশেরগুলো, তো সেক্ষেত্রে কী হবে নদীটা এইভাবে ফ্লো করছে, তো নদীতে আস্তে আস্তে নরম শিলাকে ক্ষয় করবে, ফলে নরম শিলাটা এইভাবে ক্ষয় পেতে থাকবে। এরপরে কি হবে আস্তে আস্তে এখান থেকে একটা ওয়াটারফলের সৃষ্টি হবে, এই জায়গাটা থেকে এই জায়গাটা একটা ওয়াটারফলের সৃষ্টি হবে, তাহলে এই ফলটাকে বলবে ব্যারিয়ার ফলস। আবার দেখো ইনক্লুসিভ ডাইক সম্বন্ধে তোমরা জানো, একটা যদি কোনো স্থানে একটা উঁচু শিলা বেরিয়ে থাকে, অর্থাৎ অগ্নুৎপাতের অভ্যন্তরীণ কোনো কারণে যদি সৃষ্টি হয় তাকে ডাইক বলে, কঠিন শিলা বেরিয়ে থাকে তাকে ডাইক বলে। এবার ধরো রিভারের মধ্যে যদি একটা ডাইকের সৃষ্টি হয়, তাহলে ডাইকের পার্শ্ববর্তী এরিয়া তাড়াতাড়ি ক্ষয় পাবে, কারণ ডাইকের তুলনায় সেটা নরম। এবার ডাইকটা এইভাবে দাঁড়িয়ে থাকবে এবং পার্শ্ববর্তীটা ক্ষয় হয়ে এরকম হয়ে গেল, তাহলে কি হবে রিভারটা এইভাবে থেকে এখানে একটা ওয়াটারফলের সৃষ্টি করে নিচে পতিত হবে, একেও বলা হবে ব্যারিয়ার ফলস। এটা কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে? এটা ইনক্লুসিভ ডাইকের দ্বারা সৃষ্টি হচ্ছে। সেভারাল সাচ ওয়াটারফলস হ্যাভ বিন ফর্মড ইন দ্য প্যাটল্যান্ডস অফ রাঁচি অ্যান্ড পালমৌ, বিহার। এরকম অনেক ওয়াটারফল তৈরি হয়েছে কোথায়? রাঁচি এবং পালমৌয়ের বিহারে রাঁচি এবং পালমৌয়ে। একে কি বলে? পেটল্যান্ডস। তারপরে দেখো প্লেটো ফলস। প্লেটো অর্থাৎ জানো তোমরা সবাই মালভূমি। রিভার কামিং ফ্রম ওভার দ্য প্লেটো সারফেস অ্যান্ড এন্টার দ্য রিজিয়ন অফ সিগনিফিকেন্টলি লোয়ার হাইট। অর্থাৎ এটা যদি একটা প্লেটো এরিয়া হয়, এবং এখানে আর একটা সমভূমি, প্লেটো এরিয়া এখানে সমভূমি ধরো প্লেটো এরিয়া এটা এখানে একটা সমভূমি, সুতরাং নদীতে উপর থেকে এসে যখন সমভূমিতে মিশবে তখন একটা ওয়াটারফলের সৃষ্টি করবে। সুতরাং যখন ওয়াটারফলটা এসে প্লেটো এরিয়া থেকে রিলেটিভলি লো ল্যান্ডে এসে মিশছে, তখন এক ধরনের ওয়াটারফল তৈরি করছে, তাকে বলা হয় প্লেটো ওয়াটারফল। সামটাইমস ইট ফর্মড ওয়াটারফলস উইথ লো হাইট। অর্থাৎ কিছু কিছু সময় এই ওয়াটারফলগুলো খুবই কম উচ্চতা বিশিষ্ট হয়। হুন্ড্রু ফলস অন সুবর্ণরেখা রিভার নিয়ার রাঁচি, তাহলে এটার একটা এক্সাম্পল। এবার দেখো মাইনর ফলস, অর্থাৎ ছোট ফলস, অর্থাৎ ছোট যে ফলসগুলো তাকে বলা হয় মাইনর ফলস। তো মাইনর ফলসকে আবার কতগুলি সাবডিভিশন, এবার সেই সাবডিভিশনগুলো আবার কতগুলি ভাগে ভাগ করা যায়, তো সেগুলো দেখে নেব। ফলস অরিজিনেট ডিউ টু এন্ডোজেনেটিক ফোর্স। এন্ডোজেনেটিক ফোর্স মানে হলো অভ্যন্তরীণ বিভিন্ন শক্তি। অভ্যন্তরীণ শক্তি বলতে ভূমিকম্প বা অগ্নুৎপাত, এইসবের ফলে যখন ফলসের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ফলস অরিজিনেট ডিউ টু এন্ডোজেনেটিক ফোর্স। প্রথমেই দেখো ফল্ট ফলস, অর্থাৎ ওয়াটারফলস আর ফ্রম অ্যালং দ্য ফলস কার্ভস। যে স্থান বরাবর ফল্ট হয় তাকে বলা হয় ফল্ট স্কার্প। এবার দেখো এই ক্ষেত্রে দেখছো এই বরাবর যদি ভূমিটা উপরে উঠে যায়, সেক্ষেত্রে উপর দিয়ে একটা ফলসের সৃষ্টি হবে, একে বলা হবে ফল্ট ফলস। আবার দেখো ফলস ডিউ টু আপলিফটমেন্ট, অর্থাৎ রিভার বেডের কোথাও যদি হঠাৎ করে আপলিফটমেন্ট অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে কি হবে সেখান থেকেও একটা ফলস তৈরি হবে, সেখান থেকেও একটা জলপ্রপাতের সৃষ্টি হবে, তাকে বলা হবে ফলস ডিউ টু আপলিফটমেন্ট। পাটাম ফলস অ্যান্ড ডেটাম ফলস অন পাটাম রিভার। এখানে ডেটা আছে, দেখিনি, এটা ডেটাম হবে। ডেটাম ফলস অন পাটাম রিভার। তারপরে দেখো ফলস অরিজিনেটেড ডিউ টু চেঞ্জেস ইন দ্য লেভেল অফ ভ্যালি ফ্লোরস। অর্থাৎ ভ্যালির যে তলদেশ তার চেঞ্জেসের ফলে কিভাবে ফলস অর্থাৎ জলপ্রপাত তৈরি হয়। ফার্স্টেই দেখো হ্যাঙ্গিং ভ্যালি ফলস।
হ্যাঙ্গিং ভ্যালি ফলস বলতে বোঝায়, হ্যাঙ্গিং ভ্যালি কাকে বলে? হ্যাঙ্গিং ভ্যালি হলো যখন দুটো নদী, ধরো একটা বড় নদী আর একটা ছোট নদী। এবার ছোট নদীতে, বড় নদীর ক্ষয়কার্য ছোট নদীর অপেক্ষা স্বাভাবিকভাবে বেশি হবে, সুতরাং বড় নদী একটা বড় ভ্যালি তৈরি করবে, ছোট নদী একটা ছোট ভ্যালি তৈরি করবে। দূর থেকে দেখলে মনে হবে যেন বড় ভ্যালিটার উপর ছোট ভ্যালিটা, অর্থাৎ ছোট নদীর যে ভ্যালিটা সেটা ঝুলন্ত অবস্থায় আছে, একে বলা হবে হ্যাঙ্গিং ভ্যালি। এবার যখন নদীটা এসে, ধরো এটা একটা বড় নদীর ভ্যালি, এটা একটা ছোট নদীর ভ্যালি, যেটা ছোট নদীর ভ্যালি, এটা একটা বড় নদীর ভ্যালি। বা যখন নদীটা এসে এখান থেকে এইভাবে পড়বে, তখন এখানে একটা ফলস তৈরি করবে, অর্থাৎ জলপ্রপাত তৈরি করবে, এটাকেই বলা হয় হ্যাঙ্গিং ভ্যালি ফলস। ভাড়া নদী হ্যাংস অ্যাবভ দ্য নর্মদা রিভার অ্যান্ড ক্রিয়েট দ্য রাজরাপ্পা ফলস। সুতরাং ভাড়া নদী হ্যাংস অ্যাবভ দ্য নর্মদা রিভার এবং ক্রিয়েট করেছে কি? রাজরাপ্পা ফলস। তারপরে দেখো ওয়াটার ফলস ডিউ টু রিভার ক্যাপচার। রিভার ক্যাপচারটা আর যদি হ্যাঙ্গিং ভ্যালি ফলটা কিছু ক্ষেত্রে একই, তবে এটার ক্ষেত্রে কি হয়, ক্যাপচার অর্থাৎ রিভার ক্যাপচারের ক্ষেত্রে কি হয়, যে নদীটা, দুটো নদীর ক্ষেত্রে দুটো নদী কিন্তু ফ্ল্যাট এরিয়া থেকে প্রবাহিত হয়। একটা নদী সামান্য হাই এরিয়া আর একটা নদী সামান্য লো এরিয়া। সুতরাং এক্ষেত্রে যে ফলটা তৈরি হবে সেটা কিন্তু খুব বড় ফলস তৈরি হবে না, সেটা ছোট ফলস তৈরি হবে। সুতরাং যে যখন ছোট একটা উচ্চতা বিশিষ্ট ফ্ল্যাট এরিয়া থেকে যখন একটা নদী নিম্ন উচ্চতা বিশিষ্ট ফ্ল্যাট এরিয়ার নদীর সাথে এসে মিলিত হয়, সেখানে যে ফলসটা তৈরি করে তাকে এই ধরনের ফলস বলা হয়। অর্থাৎ ক্যাপটার রিভারে যখন ক্যাপচার্ড রিভার এসে পড়ে তখন এই ধরনের ফলস তৈরি হয়। সাচ ফলস আর অ্যাবান্ডেন্ট ফাউন্ড ইন দ্য হিমালয়াস। তারপরে দেখো গ্লেশিয়াল হ্যাঙ্গিং ভ্যালি ফলস। গ্লেশিয়াল হ্যাঙ্গিং ভ্যালিটা রিভার হ্যাঙ্গিং ভ্যালির মতোই অনেকটা। দেখো গ্লেশিয়াল হ্যাঙ্গিং ভ্যালি হলো রিভারের দ্বারা যখন একটা বড় রিভার একটা বড় ভ্যালি তৈরি করছে এবং ছোট রিভার ছোট ভ্যালি তৈরি করছে, সেরকমভাবেই বড় গ্লেশিয়ার বড় ভ্যালি তৈরি করবে, ছোট গ্লেশিয়ার ছোট ভ্যালি তৈরি করবে। এবার যখন হিমবাহটা গলে যাবে অর্থাৎ গ্লেশিয়ালটা গলে যাবে, তখন নদীর সৃষ্টি হবে এবং বড় জায়গাটা থেকে যে বড় জায়গাটার উপরে যে ছোট বড় ভ্যালিটার উপরে যে ছোট ভ্যালিটা, সেটা থেকে এসে নদী হ্যাঙ্গিং আকারে অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালির উপর থেকে এসে নদী নিচের ভ্যালিতে পড়বে। এক্ষেত্রে যে ধরনের ফলস তৈরি হবে তাকে বলবে গ্লেশিয়াল হ্যাঙ্গিং ভ্যালি ফলস। হ্যাঙ্গিং ভ্যালি ফলসের ক্ষেত্রে নদীর দ্বারা তৈরি হয় ভ্যালিটা, আর গ্লেশিয়াল হ্যাঙ্গিং ভ্যালি ফলসের ক্ষেত্রে ফার্স্টে গ্লেশিয়ারের দ্বারা ভ্যালিটা তৈরি হয়, পরবর্তীকালে সেখান থেকে রিভার প্রবাহিত হয়ে সেই ফলসটা তৈরি করে। তারপরে দেখো কোস্টাল হ্যাঙ্গিং ভ্যালি ফলস। কোস্টাল বলতে সমুদ্রের পাশের যে হ্যাঙ্গিং ভ্যালি ফলস, অর্থাৎ দেখো এটা ধরো সমুদ্র, এর পাশে একটা ক্লিফ আছে। ক্লিফ বলতে বোঝায় ধরো এই যে সমুদ্রের স্রোত তো গিয়ে পাশের ভূমিতে ধাক্কা দেয়, ফলে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এবার যদি পাশে কোনো শক্ত শিলা থাকে সেটা খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, একেই বলা হয় ক্লিফ, সি ক্লিফ। তো এই ক্লিফ থেকে এসে যদি কোনো নদী নিচে সমুদ্রে এসে পড়ে, সেক্ষেত্রে একটা জলপ্রপাতের সৃষ্টি হয়, একে বলা হয় কোস্টাল হ্যাঙ্গিং ভ্যালি ফলস। পিক পয়েন্ট ফলস কাকে বলে? যে পিক পয়েন্ট বলতে কি বোঝায় প্রথমেই দেখে নাও, পিক পয়েন্ট বলতে কি বোঝায়। পিক পয়েন্টকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হলো হেডস অফ রেজুভিনেশন। অর্থাৎ যে হেড বরাবর, যে স্থান বরাবর ভূমি আবার তার পূর্ববর্তী অবস্থা ফিরে পায় অর্থাৎ পুনর্যৌবন লাভ করে, সেই স্থানটাকে বলা হয় ক্রিক পয়েন্ট অথবা হেডস অফ রিজুভিনেশন। তো ক্রিক পয়েন্ট ফলস কীভাবে তৈরি হয়? ক্রিক পয়েন্ট ডোনেট sudden drops of elevation in the longitudinal profile of river from the rainfall waterfall। তো ক্রিক পয়েন্ট থেকে যদি হঠাৎ করে ক্রিক পয়েন্ট থেকে যদি হঠাৎ করে আপলিফমেন্ট হয়, তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে একটা ফলসের সৃষ্টি হবে, একেই বলা হয় ক্রিক পয়েন্ট ফলস। অর্থাৎ লংগিটিউডিনাল প্রোফাইলের রিভারের একটা ওয়াটারফলের তৈরি হবে, এটাকেই বলা হয় ক্রিক পয়েন্ট ফল। এটার উদাহরণ হলো গৌতম ধারা ফলস অ্যাট দ্য কনফ্লুয়েন্স
অফ রানু অ্যান্ড দ্য গঙ্গা রিভার, অর্থাৎ গঙ্গা রিভার এবং রানু রিভারের কনফ্লুয়েন্স অর্থাৎ যেখানে মিলিত হয়েছে সেখানে গৌতম ধারা ফলস। ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য রিভার কোর্স, অর্থাৎ রিভার কোর্সে যদি কোনো বাধা থাকে সেক্ষেত্রেও ওয়াটারফলস তৈরি করে। এই ধরনের ওয়াটারফলসকে কয়েকটা সাব ডিভিশনে ভাগ করা যায়, যেমন ওয়াটারফলস ডিউ টু ল্যান্ডস্লাইড। ধরো একটা নদী প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো একটা পাহাড়ি এলাকা থেকেই নদী প্রবাহিত হচ্ছে, পাহাড় থেকে যদি ডাবরিশ এসে নদীতে পড়ে তবে নদীতে একটা উঁচু স্থানের সৃষ্টি হবে। শিলা এসে ধরো এখানে পড়লো, সেক্ষেত্রে একটা উঁচু স্থানের সৃষ্টি হবে, তখন নদীটাকে স্বাভাবিকভাবে এখান থেকে প্রবাহিত হতে হবে এবং ওয়াটারফলের দ্বারা এই জায়গাটা থেকে প্রবাহিত হবে। সুতরাং একে বলবে ওয়াটারফলস ডিউ টু ল্যান্ডস্লাইড। এই ধরনের ওয়াটারফল কিন্তু পার্মানেন্ট হয় না, অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে তো ড্যাবরিসটা একসময় বিলুপ্ত হয়ে যাবে। যদি কঠিন শিলা থাকে সেটা ক্ষেত্রে পার্মানেন্ট হলেও হতে পারে, কিন্তু যদি ড্যাবরিসটা নরম শিলা হয়, সুতরাং এভাবে ওয়াটারফলস কিন্তু পার্মানেন্ট হয় না এবং এইভাবেই ল্যান্ডস্লাইডের দ্বারা ওয়াটারফলের সৃষ্টি হয়। তারপরে দেখো ডিউ টু লাভা ড্যাম, ফ্রম ডিউ টু ফর্মেশন অফ আ লাভা ব্যারিয়ার অ্যাক্রস দ্য রিভার ভ্যালি, অর্থাৎ রিভার ভ্যালিতে যদি লাভা নির্গত হয়ে লাভার যদি ব্যারিয়ার তৈরি হয়, তাহলে এখান থেকে নদী এইভাবে প্রবাহিত হবে এবং একটি ফলসের সৃষ্টি করবে। এই ধরনের ফলস সাধারণত কিন্তু পার্মানেন্ট হয়ে থাকে। ফলস ডিউ টু গ্লেশিয়াল মোরাইন্স। গ্লেশিয়াল মোরাইন্স কাকে বলে? মোরাইন্স হলো গ্লেশিয়াল অর্থাৎ হিমবাহ যে সব ড্যাবরিস, নুড়ি, পাথর এগুলো নিয়ে আসে, অর্থাৎ যেগুলো বহন করে, সেগুলোকে বলা হয় মোরাইন্স। এবার ধরো কোনো গ্লেশিয়ার গলে গিয়ে একটা নদীর সৃষ্টি করলে, এবং কিন্তু মোরাইন্সটা তো মাঝখানে রয়েই যাবে, না তো ড্যাবরিসগুলো মাঝখানে রয়েই যাবে, তো সেক্ষেত্রে কী হবে, নদীটা সেখান থেকে একটা ফলসের আকারে নিচে পড়বে। এটাকেই বলা হয় ফলস ডিউ টু গ্লেশিয়াল মোরাইন। এবার দেখো রিসেশন অফ ওয়াটারফলস, অর্থাৎ ওয়াটারফল কিন্তু পার্মানেন্ট কোনো ফেনোমেনন নয় রিভারের, এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। অর্থাৎ ওয়াটারফল কিন্তু আস্তে আস্তে মানে দেখো তোমরা, নদী তো সবসময় ইকুইলিব্রিয়াম পর্যায়ে পৌঁছাতে চায়, অর্থাৎ সমস্থিতি পর্যায়ে, অর্থাৎ সমান পর্যায়ে পৌঁছাতে চায়। তো কী হয়, সে সবসময় ক্ষয় করতে থাকে, সে সবসময় ব্যাকওয়াস্টিং এবং ডাউনওয়াস্টিং করতে থাকে। ব্যাকওয়াস্টিং বলতে পার্শ্ববর্তী ক্ষয় অর্থাৎ হরাইজন্টাল ক্ষয়, এবং ডাউনওয়াস্টিং বলতে ভার্টিক্যালি ক্ষয় করতে থাকে, অর্থাৎ ডিপনিং করতে থাকে। ফলে কি হয়, নদীটার যে ক্ষয় পাচ্ছে, সুতরাং কঠিন শিলাটা আস্তে আস্তে ক্ষয় পেতে থাকবে। ধরো এখান থেকে একটা ওয়াটারফলস তৈরি হয়েছে, এখান দিয়ে রিভারটা পড়ছে, সেক্ষেত্রে কী হবে, রিভারটা আস্তে আস্তে চেষ্টা করবে এটাকে ক্ষয় করার, করতে করতে এক সময় তো এটা এসে এরকম সমান পর্যায়ে চলে আসবে, সেক্ষেত্রে ওয়াটারফলটা অর্থাৎ ওয়াটারফলটা অদৃশ্য হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, সুতরাং সেক্ষেত্রে বলা যায় ওয়াটারফলস কিন্তু কোনো পার্মানেন্ট ফেনোমেনা বা পার্মানেন্ট ল্যান্ডফর্ম নয়। যেমন ধরো নায়াগ্রা ফলস কিন্তু প্রত্যেক বছর 1.2 থেকে 1.4 মিটার করে কমছে, তার হাইট কমছে। সো স্টুডেন্টস, ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে বেল আইকনে প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।